আজকে আমি ক্লাস 10 এর ভেদ চ্যাপ্টারের 196 পাতার 9 থেকে অঙ্ক করাবো, কারণ আগের দিন আমি 8 পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। আমি এখান থেকে আজকে প্রায় শেষ করে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে যেগুলো সহজতর অঙ্ক আছে সেগুলো তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেবো, আর যেগুলো মোটামুটি একটু কঠিন ধরনের, যেগুলো তোমরা নিজেরা হয়তো বাড়িতে পারবে না, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো 9 অঙ্কটা কি বলছে। নয়টা বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, মানে ভেদ সম্পর্কটা আমাকে বলে দিয়েছে। 1/1/2, 2, 2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হয়েছে। তো তিনটে ছোট ছোট নিরেট গোলক, প্রত্যেকের ব্যাস বলে দেওয়া আছে। যে গোলক থেকে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, এদের প্রত্যেকেরই আমার ব্যাস জানা আছে। ঠিক আছে, তাহলে বলছে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, এইটা আমার অ্যানসার জানতে চেয়েছে। তো এখন ঘটনা, আমরা যদি এটা গোলকের সূত্র দিয়ে অঙ্কটা করতাম তাহলে খুব ইজি অঙ্ক ছিল। 4/3 পাই আর কিউব দিয়ে আমি এর আয়তন বের করে নিতাম, এদের যোগফলটা এর ব্যাসার্ধটাকে আর ধরে নিয়ে এর আয়তন 4/3 পাই আর কিউব করে সমান করে সমাধান করলে কিন্তু আর এর মান বেরিয়ে চলে আসতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে সমস্যাটা কি, এটা আমাদেরকে করতে হবে ভেদ তত্ত্বের মাধ্যমে, যেহেতু এখানটাতে একটা ভেদ সম্পর্ক বলে দেওয়া হয়েছে। তাহলে এই ভেদ তত্ত্বকে কাজে লাগিয়ে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করব, সেটাই এখানে আলোচনার বিষয়। চলো আমরা প্রথমে লিখব, ধরি গোলকের আয়তন v এবং ব্যাসার্ধ r। তাহলে অতএব প্রশ্নে বলেছে যে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ত্রিঘাত মানে কিউব, ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এটাকে আমরা ইকুয়াল টু করে নেব, v ইকুয়াল টু k r কিউব, পাশে লিখবা k নট ইকুয়ালস টু 0। তো এখন এই যে আয়তন আর ব্যাসার্ধ, এটা এর আয়তন আর এর ব্যাসার্ধ আলাদা, এরও আয়তন এর ব্যাসার্ধ আলাদা, এরও আয়তন এর ব্যাসার্ধ আলাদা, এরও আয়তন এর ব্যাসার্ধ আলাদা, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কে k এর মানটা প্রত্যেকটা ক্ষেত্রেই একই হবে। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। এবার আমরা কি করব, এই তথ্যের মাধ্যমে আমরা প্রথম গোলকের আয়তনটাকে এই সমীকরণে দেখাবো, দ্বিতীয় গোলকের আয়তন এবং ব্যাসার্ধটাকে এই সমীকরণে দেখাবো, তৃতীয় গোলকের ব্যাসার্ধটাকে এইভাবে দেখাবো, চতুর্থটাকে এইভাবে দেখাবো। তারপর আমি একটা সমীকরণ বানাবো। লক্ষ্য করো কি করে, প্রথম গোলকের ক্ষেত্রে প্রথম গোলকের ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে, 1/1/2 এত মিটার, মানে হলো 3/2 মিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব। ঠিক আছে, ব্যাসার্ধটাকে আমরা r1 বলে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 3/2 ডিভাইড 2, তার মানে হচ্ছে তোমার এক চান্সে করে দিলাম 3/4 মিটার, কারণ গুণ দিলে এটা উল্টে যাবে, যে 2 দুগুণে 4 হবে। তাহলে অতএব এই সমীকরণের মধ্যে তাহলে আমরা v1, এই গোলকটার নতুন আয়তন যেটা, সেটা আমরা v1 লিখলাম। ঠিক আছে, যেহেতু আয়তনটা আলাদা হবে, কেটা ধ্রুবক একই থাকবে বলেছিলাম, আর r1 এর জায়গায় বসবে 3/4 এর হোল কিউব, মানে এই সমীকরণের মধ্যে মানটা বসানো হবে। v এর জায়গায় v1 মানে এই প্রথম গোলকের আয়তন সমান সমান k, আর r1 এর জায়গায় মানে r1 এর মান আমার 3/4 পেয়েছে, তার হোল কিউব। এটা হলো একটা। এইভাবে দ্বিতীয় গোলকের বের করব। দ্বিতীয় গোলকের ব্যাস বলে দিয়েছে 2 মিটার, অতএব এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, এই ক্ষেত্রে ব্যাসার্ধটাকে আমরা r2 বলে ধরলাম। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 2/2 মানে হচ্ছে 1 মিটার। এইভাবেও আমরা এখানেও আয়তন বের করব, v2 k * 1 এর হোল স্কয়ার। ঠিক একই রকম করে তৃতীয় গোলকের ব্যাস আমরা বের করব। তৃতীয় গোলকের ব্যাস দেওয়া আছে 2/1/2 মানে হচ্ছে 5/2 এত মিটার। তাহলে ব্যাসার্ধ
আমরা এটাকে r3 বলে লিখব। 5/2 ডিভাইড 2 মানে হলো 5/4 মিটার। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এখানে v3 is equals to k into 5/4 এর হোল কিউব। আমি পাশে বাকি অংশটা দেখাচ্ছি। লিখবা ধরি বড় গোলকটি ব্যাসার্ধ, যেহেতু জানি না এটা r4 ধরলাম, এবং আয়তন v4। তাহলে এই পরিপ্রেক্ষিতে v4 is equals to k into r4 এর হোল কিউব হবে সব এই সমীকরণের মাধ্যমে। এরপরে আমরা কি করব, v4 মানে কি, v4 মানে এটার আয়তন, এই আয়তনটা কি তিনটে গোলকের আয়তনের সমান না? তাহলে v4 এর জায়গায় আমরা কি করতে পারি, v1 v2 v3, এই তিনটে যোগ করলে তো v4 আসে, v1 v2 v3 এই তিনটে যোগ করলে v4 আছে, আর এদিকে যা আছে তাই রেখে দাও, k4 এর হোল কিউব। এর পরের লাইনে v1 এর জায়গায় v1 এর মান বসাও, k ইনটু এটা গুণ করে দাও, 3 3 3 27/64 প্লাস v2 এর মান শুধু দেখো k হচ্ছে, কারণ 1 স্কয়ার মানে 1, আর v3 এর মান হচ্ছে তোমার 5 5 25, 5 25 সঙ্গে 125 বাই 4 4 হলো 464 ইকুয়ালস টু k ইনটু r টু দি পাওয়ার 4 এর হোল কিউব। এখানে একটা k ছিল প্লাস k। এবার সবকটার মধ্যে থেকে দেখো k টা কমন যাচ্ছে, তাহলে পুরো থাকলো কত, 27/64 প্লাস 1 প্লাস 125/64 ইকুয়ালস টু k পয়েন্ট r টু দি পাওয়ার 4 এর হোল কিউব। দেখো উভয় পক্ষ থেকে k কে কেটে গেল। তাহলে এই জায়গাটা লসাগু করলে কত হচ্ছে, 64 27 প্লাস 64 প্লাস 125 ইকুয়ালস টু r টু দি পাওয়ার 4 এর হোল কিউব, বা 7 5 12 12 4 হলো 6 হাতে 1 6 2 8 9 10 1 11 1 হাতে 1 1 1 2 216/64 r টু দি পাওয়ার 4 এর হোল কিউব। এটা তোমার যাবে 2 দিয়ে, 2 এর কে 2 0, 8 2 16 3 2 6 2 2 4, আবার দেখো 2 দিয়ে যাবে 5 2 10 4 2 8, আবার এটা 16 2 32, আবার 2 দিয়ে 27 2 54 8 2 16। তাহলে দাঁড়ালো কত, r টু দি পাওয়ার 4 এর হোল কিউব ইজ ইকুয়ালস টু 27/8, বা r টু দি পাওয়ার 4 এর হোল কিউব ইজ ইকুয়ালস টু 3/2 এর হোল কিউব, তাই কি না? বা r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু তার মানে 3/2। তার মানে এটা কি দাঁড়ালো, এটা গোলকের ব্যাসার্ধ দাঁড়ালো। অতএব বড় গোলকের ব্যাস ইজ ইকুয়ালস টু 3/2 কে 2 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে চলে আসবে 3 মিটার। এটাই হবে অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক, শুধু সমীকরণের মতো। এটা দেখো আমরা যদি দোলকের সূত্র দিয়ে করতাম তাহলে একদম নরমাল অঙ্ক হতো, কিন্তু এটা আমাদের ভেদতত্ত্বের মাধ্যমে করতে বলেছে বলে আমাদের এইভাবে করতে হবে। অঙ্কটা তোমরা অবশ্যই খাতার মধ্যে টুকে নিজেরা প্র্যাকটিস করবে, পরীক্ষাতেই অঙ্কটা খুব আসে। মিটিয়ে দিলাম, এরপরের অঙ্কটা দেখাবো তোমাদের। এবার দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। বলছে y দুটি চলের সমষ্টি, y নিজে একটা চলক কিন্তু, এবং সেটা হচ্ছে অন্য দুটো চলের সমষ্টি, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওকে, তাহলে এইটা দিয়ে আমাকে প্রথমে সমীকরণটা বানাতে হবে। কি করে বানাবো সেটাই এইখানকার মেন পার্ট। তারপরে অঙ্কটা কিন্তু আমাদের নরমালি ওই চারের অঙ্কগুলো যেভাবে করেছিলাম, ওই মান দেওয়া থাকবে x এর আর y, ওই মানগুলো বসাতে হবে, বসিয়ে ধ্রুবকটা বের করে দিয়ে পরে ওই ধ্রুবকটা আবার সমীকরণের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সম্পর্ক, যদি চাই সম্পর্ক বেরিয়ে আসবে, আবার যদি x এর মান থেকে y এর মান বের করতে বলে সেটাও বের করতে আমরা পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে x y এর সম্পর্কটা পাবো কি করে, ধ্রুবক দিয়ে। যেহেতু এখানটাতে একটা যে ইয়েটা দিয়েছে, তথ্যটা দিয়েছে আমাদেরকে প্রদত্ত হিসেবে, সেটা একটু ঘোরানো। চলো আমরা এটা ধরি, দেখি কিভাবে। y দুটি চলের সমষ্টি, তাহলে লেখো ধরি y দুটো চল বলতে আমরা একটা a আর একটা b ধরলাম, ঠিক আছে? y a b হলো। এবার প্রশ্নানুসারে
প্রথম যেটা চলক তার সঙ্গে x সরল ভেদে আছে, এরকম এখান থেকে এটাকে সমীকরণ বানিয়ে নাও a k1x, পাশে লেখো k1 ≠ 0, এটা হলো। এবং দ্বিতীয়টার সঙ্গে b ভ্যারিস as 1/x ব্যস্ত ভেদে আছে, তাহলে অতএব b k2 1/x, পাশে লেখো k2 ≠ 0, এইটা হলো আমাদের সম্পর্ক। এরপর কি করব, দেখো a এর মান আর b এর মান জানা হয়ে গেছে, আমরা এই সমীকরণটার ভেতরে এই দুটো মান বসিয়ে দিব। অতএব y a b আমরা জানি বলে লিখতে পারো, আমরা জানি y a b, তাহলে বা দিয়ে y a এর জায়গায় তাহলে আমরা k1x বসাতে পারি, আর b এর জায়গায় এটা k2 1/x মানে k2/x এরকম লিখতে পারি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের মেইন সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের y এবং x এর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবার কি বলেছে, এবার বলছে x এর মান 1, y এর মান -1, x এর মান 1 এবং y এর মান -1, এবং x 3 হলে y 5, তাহলে x y এর মধ্যে সম্পর্ক। দেখো এখানটাতে না x এবং y এর মান দুবার করে দেওয়া আছে, মানে যখন x এর মান 1, ভালো করে বোঝো, যখন x এর মান 1 তখন y এর মান বলে দিয়েছে -1, তার মানে এটা যদি আমরা এর মধ্যে বসাই, হ্যাঁ x এর মান 1 আর y এর মান যদি -1 আমরা এই তথ্যের মধ্যে বসাই, তাহলে k1 আর k2 দিয়ে একটা সমীকরণ তৈরি হবে। ঠিক, দ্বিতীয়বার দেখো আবার একটা দিয়েছে, x এর মান যদি 3 হয় তাহলে y এর মান 5, মানে এইটাও y এর মান 5, তাহলে এটাও যদি আমরা এই সমীকরণের মধ্যে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসাই, তাহলেও আমাদের দেখো k1 আর k2 দিয়ে একটা সমীকরণ তৈরি হচ্ছে। যেহেতু এখানে দুটো ধ্রুবক আছে, সেই দুটো ধ্রুবকের মান আমাকে বের করতে হবে, তার জন্য এখানটাতে দুবার তথ্য দেওয়া আছে x এর আর y। ঠিক আছে, ওগুলো বসিয়ে আমার দুটো সমীকরণ তৈরি হবে, একটা 2 একটা 3 নং সমীকরণ। ওদের মধ্যে আবার অপনয়ন করতে হবে, মানে তোমরা সহজ সমীকরণের সমাধান করার জন্য যে প্রসেসগুলো অ্যাপ্লাই করো, তার মধ্যে যে কোনো একটা পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। অ্যাপ্লাই করার পর তোমাদের k1 এবং k2 এর মান বেরিয়ে চলে আসবে। এটা এবার আমরা করব। তার জন্য আমরা কি লিখব, প্রথমে 1 নং সমীকরণে x 1 এবং y -1 বসিয়ে পাই, এটা হলো প্রথম। তাহলে কি হবে, y k1x k2/x, এখানটাতে y এর জায়গায় বসবে হচ্ছে তোমার -1, এটা k1 x বলতে 1 আর k2/x বলতে 1। এটা ক্যালকুলেশন করলে দেখো এই জায়গাটা ক্যালকুলেশনে k1 এর সঙ্গে 1 গুণ করলে k1 আমি এটা এদিকে লিখছি, আর k2/1 মানে k2 বোঝাচ্ছে -1। এইটা হয়ে গেল আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা এইখানটাতে করি বাকি অংশটা, অঙ্কটা একটু বড় আছে। তারপর আবার 2 নং সমীকরণে, এই 1 নং সমীকরণে আবার বসাবো কোনটা, x এর মান 3 আর y এর মান 5 বসিয়ে পাই। তখন কি হচ্ছে, y k1x k2/x, তাহলে y এর মান কত বসছে, y এর মান 5, k1 x মানে 3 k2/3, তাহলে এটা ক্যালকুলেশন একটু করা যাবে। তাহলে 3 এটা 3 থেকে 9 k1 এটা k2, তার মানে 9 k1 k2 15, এটা হলো 3 নং সমীকরণ। 3 নং, তাহলে দুটো সমীকরণ তৈরি হলো, দেখো k1 k2 আর k1 k2 দিয়ে দুটো সমীকরণ। এই দুটো সমীকরণের মধ্যে এবার অপনয়ন করে আমরা k1 এর মান আর k2 এর মান বের করব। লাস্টে অ্যানসার কি চেয়েছে x y এর মধ্যে সম্পর্ক। আচ্ছা দেখো আমার কিন্তু x y এর মধ্যে সম্পর্ক অলরেডি 1 নং সমীকরণে তৈরি করা আছে, তাহলে আমরা এই পার্টটা কেন করছি? এখানটাতে x আর y এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তার মধ্যে k1 আর k2 দুটো ধ্রুবক মান আছে। এই ধ্রুবক মান দুটোর মান পেয়ে গেলে আমরা যদি এই 1 নং সমীকরণে k1 এর জায়গায় k1 আর k2 এর জায়গায় k2 টা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা x এবং y এর মধ্যে যে সম্পর্ক সেটা তৈরি হয়ে যাবে। তার জন্য আমাদের k1 k2 টা এখন বের করতে হবে। করে 1 নং সমীকরণে ওই k1 আর k2 যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের x y এর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাবে, যেটা অ্যানসার চেয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব,
এই দুটোর মধ্যে অপমান, এখানে আছে k1, এখানে আছে 9k1, তাহলে আমরা 2 নং কে 9 দিয়ে গুণ করব এবং 3 নং 1 করে পাই। ঠিক আছে, তাহলে একে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে 9k1 9k2 9, আর একে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 9k1 k2 15। এবার এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল। এখানে হচ্ছে তোমার 8k2, এটা মাইনাস 9 10 11 12 13 14 15 6। ঠিক আছে, ও আচ্ছা এখানে মাইনাস 9 ছিল, সরি, এটা মাইনাস 9 হবে। তাহলে এই জায়গাটা কেমন হবে, মাইনাস 15 16 17 18 19 20 21 22 23 24 24, বা k2 -24/8, বা k2 -3, অর্থাৎ k2 এর মান বেরিয়ে চলে আসে। এবার এই মানটা আমরা 1 নং বা 2 নং, তাহলে 2 নংই বসা, এই 2 নং বা 3 নং, তাহলে 2 নং সমীকরণে k2 -3 বসিয়ে পাই। এবার 2 নং সমীকরণটা কি আছে আমাদের, k1 k2 -1, এবার k1 এটা -3 বসবে -1, বা k1 এটা -3 বোঝাচ্ছে, -1 এদিকে আসলে +3 হয়ে যাবে, k1 2। দেখো k1 এর মান আর k2 এর মান বেরিয়ে চলে আসছে। আমাকে এই দিকটা একটু মেটাতে হবে, প্রথম এখানে আমি সম্পর্কটা তৈরি করতে পারবো। তো আমাদের যে মূল সম্পর্ক এটা, এবার এটার মধ্যে ওই k1 আর k2 এর মান বসিয়ে দিলে আমাদের x স্কয়ারের মধ্যে সম্পর্ক চলে আসবে। এবার 1 নং সমীকরণে k1 -3 এবং k2 2 বসিয়ে পাই। কত আছে, y k1x k2/x, বা এখানে y থাকবে, k1 এর জায়গায় বসবে -3 x, k2 এর জায়গায় বসবে 2/x। ক্যালকুলেশনটা একটু ক্লিয়ার করে করলে হবে তোমার -3x 2/x, এটা হবে তোমাদের অ্যানসার। আর কিছু করার দরকার নেই, এটাই x ও y এর মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, এইভাবে করতে হয়। আমি এটা লিখে দিলাম, এর পরের অঙ্কটা দেখাবো। এবার দেখো তোমাদের 11 নম্বর অঙ্কটা, এটাও খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষাতে খুব আসে। 11 নম্বর অঙ্কটায় দিয়েছে a ভেরিসেস b এবং b ভেরিসেস c হলে দেখায় যে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে a কিউব প্লাস b, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিসেস abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, a ভেরিসেস b, b ভেরিসেস c আছে, যে সেই সমানুপাতে আমরা যেরকম করতাম k ধ্রুবক ধরে নিয়ে মান বের করে নিয়ে b এর জায়গায় আবার b এর মান এনে বসানো, সেই কাজটা আমাকে এখানে করে নিতে হবে। দেখো এরকম করে a ভেরিসেস b দেওয়া আছে, তার মানে কি হবে, a এটা k1b লিখব, আবার b ভেরিসেস c দেওয়া আছে, এই জায়গায় আমরা b k2c লিখব, পাশে লিখবা k1 ও k2 not equals to 0। b এর যে মানটা এখানে আছে সেটা এখানে এনে বসানো যাবে, বা a k1 k2c, দুটো মান আমার তৈরি হয়ে থেকে গেল, a আর b এর মান। ওকে, এইবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে বাইডেরিভেটিভ, যেহেতু সরল ভেদে প্রমাণ করতে বলেছে আমাদেরকে বাইডেরিভেটিভ নিতে হবে। ফার্স্টে কি কি প্রমাণ চেয়েছে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, লক্ষ্য করো এবার এর মান এখানে কত আছে, k1 k2 c, এখানে যেহেতু a কিউব আছে আমি এক চান্সে k1 কিউব k2 কিউব আর c কিউব করে নিলাম। ঠিক আছে, আর b এর মান কত আছে k2 c, যেহেতু মাথায় কিউব আছে তাহলে কি হবে k2 কিউব আর c কিউব প্লাস একই রকম করে এবার b কিউব c কিউব আছে, b এর মান
কি বসবে k2 কিউব c কিউব বসবে ইনটু দিয়ে আবার পাশে c কিউব আছে ওটা বসবে, আবার c কিউব যেটা আছে c কিউবই থেকে যাবে ইনটু এর মান আছে k1 কিউব k2 কিউব c কিউব। ঠিক আছে, মানটা ঠিক বসেছি, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব। ঠিক আছে, আচ্ছা এবার abc এর মান কত হবে? a এর জায়গায় কি বসবে k1 k2 c ইনটু এটা হলো a এর মান, এবার b এর মান কত আছে k2 c, তারপর c এর মান কত আছে, c এর কোনো মান নেই, c যা আছে তাই বসে দেব। আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a কিউব মানে আমি এক চান্স করে দিলাম k1 কিউব k2 কিউব c কিউব, b এর জায়গায় কি বসবে k2 কিউব c কিউব প্লাস পরে c কিউব আছে, c কিউব যা আছে তাই থাকবে। এর পরের লাইনে দেখো k1 কিউব একটা আছে, আচ্ছা এই এখানে মাঝে ইনটু আছে মানে এই গোটাটার সঙ্গে এই গোটাটার গুণ, তাহলে k1 কিউব k2 কিউব গুণ করলাম মানে সূচক দুটোর মধ্যে যোগ করা মানে k টু দি পাওয়ার 6, আর c কিউব যোগ গুণ করলো c টু দি পাওয়ার 6 প্লাস এই জায়গাটা দেখি k2 কিউব যা আছে তাই থাকবে, c কিউব গুণ করলে c টু দি পাওয়ার 6, এখানে দেখো c কিউব মিল আছে, k1 কিউব k2 কিউব একা একা আছে, k1 কিউব k2 কিউব আর c টু দি পাওয়ার 6, এই জায়গাটাতেও গুণ করা যাবে, হ্যাঁ k1 k2 এর স্কয়ার হচ্ছে, দেখো k2 আছে আর c আছে তিনটে অর্থাৎ c কিউব ব্র্যাকেটে এর এবার ইনটু দিয়ে দেখো এই তিনটের মধ্যে থেকে কিছু একটা মান কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে বলো তো, দেখো প্রত্যেকটার মধ্যে c কিউব কমন আছে, তাহলে c কিউবটা কমন নিয়ে নিলে কত করে থাকছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, এই মানটা থাকছে। এই পরিপ্রেক্ষিতে দেখো এখানে c কিউবের সঙ্গে c6 কাটলে c কিউব পড়ে থাকে, সেই c কিউবের সঙ্গে এই c কিউবটাও কেটে যাচ্ছে, আবার দেখো k টু দি পাওয়ার 6 এর সঙ্গে k2 টু দি পাওয়ার স্কয়ার এর কেটে গেলে এখানে k টু দি পাওয়ার 4 পড়ে থাকছে, আর k1 এর সঙ্গে k1 কিউবে কাটলে k1 এর স্কয়ার পড়ে থাকছে, তাহলে থাকলো কত লাস্ট ও এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে, দাঁড়াও এখানে উপর থেকে একটা মান কমন যেত তারপর কাটাকাটি হবে, যোগ রূপে আছে তোমরা কাটা যায় না, তাহলে এই জায়গাটায় যা আছে তাই থাকবে, এই জায়গাটা যা আছে তাই থাকবে, এখন কাটেনি, আর এই জায়গাটায় তোমার হয়েছিল k1 কিউব k2 টু দি পাওয়ার 6 ইনটু c টু দি পাওয়ার 6, সরি এখানে দেখো প্রত্যেকটা থেকে কি কি কমন আসছে, কমন আসছে দেখো c6 এখানে আছে এখানেও আছে এখানেও আছে c6, এখানে দেখো k2 কিউব এখানে k2 কিউব এখানে k2 6 আছে, তাহলে আমরা k2 টু দি পাওয়ার 6 না কিউব কমন নেব আর c টু দি পাওয়ার 6 কমন নেব, তাহলে কি পড়ে থাকলো k1 কিউব k2 কিউব এটা পড়ে থাকলো, ঠিক আছে, আচ্ছা প্লাস এখানে k2 কিউব কমন চলে গেছে c6 ও কমন চলে গেছে মানে 1 পড়ে থাকলো, এখানে k2 কিউব আর c6 কমন চলে গেছে মানে k1 কিউব পড়ে থাকলো, আর এখানে k1 k2 স্কয়ার c টু দি পাওয়ার 6 কিউব গুণ করে দিলাম এখানে, তাহলে এটা k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, দেখো এখানটাতে কি হচ্ছে c6 কেটে যাচ্ছে, এটা কেটে পড়ে থাকছে k2 কিউব ছিল স্কয়ার ছিল আর কাটাকাটি যাচ্ছে না, আচ্ছা এই গোটাটার সঙ্গে এই গোটাটা দেখো সব মিল আছে k1 কিউব k2 কিউব এখানেও k1 কিউব k2 কিউব, এখানে দেখো 1 এখানেও 1 আছে কিন্তু এখানে k2 কিউব আছে এখানে k1 কিউব আছে, তাই গোটাটার সঙ্গে গোটাটা আমরা কাটতে পারলাম না, গোটাটাই থেকে যাবে, তাহলে এই পুরোটা করব k2 k1 কিউব k2 কিউব প্লাস 1 প্লাস k1 কিউব, আর নিচে পড়ে থাকলো k1 এটা k1 কিউব ইনটু k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, এই মানটা আমাদের লাস্ট বেরোলো, এই মানটা বেরোনোর ফলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এখন যে টোটাল অ্যানসারটা এই গোটাটাকে কি আমরা ধ্রুবক বলতে পারি, বলতে পারি, কেন বলো তো, দেখো k1 k2 k আর তোমার মাথায় যে কিউব গুলো আছে সবই তো ধ্রুবক, তাহলে ধ্রুবকের দ্বারা গাণিতিক প্রক্রিয়ায় প্রাপ্ত সংখ্যাটিও ধ্রুবক, তাহলে যেহেতু এই দুটোর ভাগফল আমরা ধ্রুবক প্রমাণ করে দিতে পেরেছি সেহেতু আমরা লিখতে পারবো a কিউব b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিস অ্যাজ a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই
এটা প্রুভড। ব্যাস এইটুকু অঙ্কটা, এই অঙ্কটা পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে? মিটিয়ে দিলাম। এর পরের অঙ্কটা একদম এর আগে যে তোমাকে অঙ্কটা দেখালাম 10 নম্বরের অঙ্কটা, ঠিক একই টাইপের, একটু প্রশ্ন করে বানিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে। x ডেসিমিটার গভীর একটা কূপ খনন করার জন্য মোট ব্যয়টাকে তোমরা y ধরে নিবা। তার দুটো অংশ আছে, একটা অংশ x এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ x স্কয়ার এর সঙ্গে সরল ভেদে। তার মানে কি করবা, ধরি মোট ব্যয় y, তার y ওই a প্লাস b এর অনুপাত ধরবা। তার একটা a এর সঙ্গে x সরল ভেদে a ভার্সেস x, আর একটা হচ্ছে a এর সঙ্গে x স্কয়ার সরল ভেদে মানে a ভার্সেস x স্কয়ার দিয়ে ওই k1 আর k2 দিয়ে দুটো সমীকরণ বানিয়ে ওইটা y a প্লাস b এর জায়গায় যদি বসিয়ে নাও ঠিক আগের অঙ্কটার মতন করে, তাহলে তোমার সমীকরণ তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো পরে দুবার মান দিয়েছে, 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 টাকা আর 12000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো x এর মান হচ্ছে তোমার যখন 100 তখন y এর মান 5000, আর যখন x এর মান 200 তখন y এর মান হচ্ছে 12000। তাহলে দুটো তথ্য আছে, তাহলে এক নং সমীকরণে কি করবা, x এর মান 100 y এর মান 5000 বসিয়ে একটা সমীকরণ পাবা। আবার x এর মান 200, আবার এক নং সমীকরণে x এর মান 200 আর y এর মান 12000 বসিয়ে একটা সমীকরণ পাবা। ওই দুটো সমীকরণের মধ্যে অপনয়ন করে k1 আর k2 টা বের করবা, ঠিক আছে? এরপর আমরা ওই আগের অঙ্কে কি করেছিলাম, ওই k1 k2 এক নং সমীকরণে বসিয়ে দিয়ে আমরা একটা x y এর মধ্যে সম্পর্ক তৈরি করেছিলাম। এখানে কিন্তু আর সম্পর্ক চাইনি, চেয়েছে কি পরে বলছে তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে, মানে y এর মান চেয়েছে, x এর মানটা বলে দিয়েছে, ঠিক আছে? তখন কি করবা, আবার ওই এক নং সমীকরণে k1 k2 আর এই x এর মান 250 এই তিনটে মান বসিয়ে দিলেই তোমার y এর মান বেরিয়ে চলে আসবে। বাড়িতে অবশ্যই এই অঙ্কটা করবা, হুবহু 10 অঙ্কটার মতো। আমি এবার তোমাদেরকে 13 নম্বরটা দেখাবো। 13 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ওকে, তাহলে চোঙের আয়তনটাকে ধরো, চোঙের আয়তন v, ভূমির ব্যাসার্ধ, এগুলো ধরি বলে লিখবা, ভূমির ব্যাসার্ধ r আর উচ্চতা h, যেরকম হয় আমরা সেই রূপেই ধরলাম। এবার বলছে চোঙের এই আয়তনটা প্রশ্নানুসারে, চোঙের আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ আর উচ্চতার সঙ্গে সরলভেদে মানে r স্কয়ার ইনটু h যৌগিক ভেদে আছে। এবার অতএব দিয়ে v k r স্কয়ার h আসলে লিখবা k নট ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের মূল সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো চোঙের ক্ষেত্রে v1 হোক v2 হোক, যে কোনো চোঙ তার আয়তনগুলো আলাদা আলাদা হবে, সেই ক্ষেত্রে তার ব্যাসার্ধ উচ্চতাগুলো আলাদা হবে, কিন্তু k এর মান সর্বদা একই থাকবে, ঠিক আছে? এবার দেওয়া আছে, এটা একটা তৈরি করে রাখলাম। এবার দেখো দেওয়া আছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। প্রথম ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 ধরলাম, দ্বিতীয় ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 ধরলাম, তাদের অনুপাত দেওয়া আছে, আমরা ওটা বাই রূপে লিখলাম দিয়ে 2/3, এটা একটা দেওয়া আছে। এবং আরেকটা কি দেওয়া আছে, তাদের উচ্চতার অনুপাত, সেটাকে আমরা h1/h2 = 5/4 ধরলাম। এবার আয়তনের অনুপাত চাইছে, মানে v1/v2, অতএব তাদের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত, তার মানে আমাকে বের করতে হবে v1/v2। আচ্ছা, v1 মানে আমরা কি জানি, v বলতে মানে যদি এটা বোঝায় তাহলে v1 বলতে বোঝাবে k r1 স্কয়ার h1, আর v2 বলতে কি বোঝায়, v2 মানে হচ্ছে k r2 স্কয়ার h2, ঠিক কি না? তাহলে এই দুটোর মধ্যে অনুপাত করলেই আমরা v1 v2 এর মধ্যে অনুপাত পেয়ে যাব। এখানে k কে তোমরা কেটে দাও, তাহলে এখানে কত থাকলো, r1/r2 গোটাটার হোল স্কয়ার ইনটু h1/h2। এবার r1/r2 এর মান কত আছে, 2/3 তার হোল স্কয়ার, আর h1/h2 এর মান কত আছে, 5/4। তাহলে এটা 2 দুগুণে 4, 3 3 9 ইনটু 5/4
তাহলে কাটাকাটি এটা যাচ্ছে, তাহলে পরে থাকলো 5/9। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9, এটা হবে অ্যান্সার। খুব সহজ অঙ্ক, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, 14 নম্বর অঙ্কটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতেই পারবে করতে। আমি 13টা মিটালাম। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে, 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 34 দিন সময় নিত। ঠিক আছে, কারণ 2500 বিঘা জমি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে 36 দিন সময় নিত। এখন অর্ধেক জমি মানে কত, 1200, 30 দিনে চাষ করা যায় একটি ট্রাক্টর দিয়ে। তার মানে এখন 1200 বিঘা জমি 30 দিনে একটা ট্রাক্টর করে ফেলতে পারে। আমাকে বলছে যে এই একটি ট্রাক্টর কটা লাঙলের সমান কাজ করে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ওই যে অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কটি লাঙল লাগে সেটা তোমাকে বের করতে হবে। তাই প্রথম তথ্যটাকে লিখবা বিঘা মানে জমি, তারপর লিখবা দিন, তারপর লিখবা লাঙল, দিয়ে তথ্য লিখবা 2400 বিঘা জমি 36 দিনে 25টি লাঙল লাগে। তাহলে অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে কতগুলো লাঙল লাগবে। তাহলে এখানে যে লাঙলের অ্যানসারটা তোমরা যে ভেদ সম্পর্ক করে করবা, ভেদের সম্পর্কের মাধ্যমে করে তোমার যে লাঙলের সংখ্যাটা বেরোবে, সেই লাঙলের সংখ্যা যেটা সেটাই একটা ট্রাক্টরের সমান, কারণ ওই কাজটা তো একটা ট্রাক্টর করেছিল। আমি সেটা কটা লাঙল লাগতো সেটা আমরা ত্রৈরাশিকের মাধ্যমে বের করব। তোমরা সেটা ভেদ তত্ত্বের মাধ্যমে করবে। তোমরা জানো এই নিয়মটা, এরকম এই তোমাদের পড়ানো হয়েছে, দেখবা সিমিলার অঙ্ক 8 নম্বর অঙ্কটার মতন করে ভেদ তত্ত্ব প্রয়োগ করে এর অ্যানসারটা বের করতে হবে। 8 নম্বর অঙ্কটা দেখলে দেখবে 14টা তোমরা নিজেরাই পারছো। এটাও তোমরা বাড়িতেই ট্রাই করবে। 15 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 15টা বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে, ধরি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা এটাকে বড় হাতের এ ধরলাম। ঠিক আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি। তার মানে আমাকে দেওয়া আছে কি কি, ওটা আগে লিখে নাও। দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে গোলকের আয়তন, তার মানে গোলকের আয়তন ভি আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের দৈর্ঘ্য হচ্ছে তোমার আর, তার ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। অতএব v k r কিউব, আসলে লেখো k ≠ 0। এটা হলো একটা আমার জানা আছে। আর দ্বিতীয় কি বলেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং a ভ্যারিসের, সেটাও ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে, মানে r স্কয়ারের সঙ্গে সরলভেদে। অতএব a এটা আমরা k2 ধরবো, r স্কয়ার পাশে লিখবা, আচ্ছা এটা k1 ধরে নাও যেহেতু এখানে k2 ধরেছি, তাহলে এটা k2 ≠ 0। দুটো মান বের হলো। আর প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো কি বলছে, গোলকের আয়তনের বর্গ, মানে v স্কয়ার। প্রমাণ করো মানে প্রমাণ করতে হবে, লিখবা প্রমাণ করতে হবে প্রশ্নানুসারে আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরলভেদে। এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই প্রমাণটা আমরা করব কিভাবে? খুব ইজি ব্যাপার, যেহেতু আমাকে এটা প্রমাণ করতে বলেছে, আমার v এর মান আর এর মান জানা আছে, আমরা এটাকে বাইরে করে নেব আগে। অতএব v স্কয়ার বাই a কিউব, এবার v এর জায়গায় v এর মান বসিয়ে দাও। k1 r কিউব ছিল দিয়ে গোটাটার স্কয়ার, আর a এর মান ছিল হচ্ছে k2 দিয়ে r স্কয়ার দিয়ে তার হোল কিউব। ঠিক আছে, এরপরের কাজ কি, k1 কিউব r টু দি পাওয়ার 6, আর এটা k2 কিউব
r টু দি পাওয়ার 6। দেখো r টু দি পাওয়ার 6 r টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত k1 বাই k2 এর হোল কিউব। এবার এই যে গোটা মানটা বলো, এই দুটোর ভাগফল, এই গোটাটাকে আমরা ধ্রুবক বলতে পারি, কারণ k1 ও ধ্রুবক k2 ও ধ্রুবক আর মাথায় যে কিউ আছে সেটাও ধ্রুবক, সেহেতু আমরা বলতে পারি v কিউব ভ্যারিসেস a কিউব। প্রুভড। বুঝা গেল? সহজ অঙ্ক। তোমাকে এটা প্রশ্নের মাধ্যমে নিজেকে, মানে ওরা এগুলো বলে দেয়নি, এই সম্পর্কটা দিয়ে এটা প্রমাণ করতে বললেই অঙ্কটা পারা যেত, কিন্তু তা না করে ওরা এইভাবে গোলকের আয়তন, ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে তোমাকে নিজেকে সম্পর্কটা বানাতে হবে, দিয়ে অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে? 16 অঙ্কগুলো এমসিকিউ টাইপের আছে। এই অঙ্কগুলো বেশিরভাগই তোমরা পারবে। যেমন দেখো 16 এর একটা বলছে x ভ্যারিসেস y, x ভ্যারিসেস 1/y, এগুলো বেশি কষার দরকার নেই। বলছে তাহলে a টু এর মান হচ্ছে x 1/y, এই সম্পর্কটা ঠিক। b এরটা হচ্ছে y 1/x, এই সম্পর্কটা ঠিক। 6 এরটা xy 1 আর d এরটা দিয়েছে xy অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক কোনটা এখানে ঠিক? তো যেহেতু x এবং y পরস্পর ব্যস্ত বেঁধে আছে, আমরা জানি তাদের গুণফল ধ্রুবক হয়, তার মানে xy অশূন্য ধ্রুবক, অর্থাৎ d এর অ্যানসারটা সঠিক। xy এটা অ্যানসার। হ্যাঁ, xy সমান সমান অশূন্য ধ্রুবক। এরকম সহজ টাইপের অঙ্কগুলো। দুই একটা বলছে x ভ্যারিসেস y যখন হয়, তার মানে আমি যদি উভয় পক্ষের বর্গ করি x ভ্যারিসেস y এর ক্ষেত্রে, বা উভয় পক্ষের কিউব করি, তাহলেই ওইটা সরল ক্ষেত্রে থাকে। ঠিক আছে? তাহলে এখানটাতে কোনটা হবে? 2 নম্বর অঙ্কটাই দেখবে লাস্টের d নম্বর অ্যানসারটা। এগুলো তোমরা বাড়িতে করবে। তারপরে 3 নম্বরটা দিয়েছে x ভ্যারিসেস y, তারপর দিয়েছে y r যখন x 2, তাহলে y 16 হলে x এর মান কত? ওই সেই ঐকিক নিয়মের অঙ্কের মতো সম্পর্ক দেওয়া আছে, ওটাকে k1 ধরে নিয়ে সমীকরণ বানাবা। ওই সমীকরণের মধ্যে প্রথম y এর মান 8 আর x এর মান 2 বসাবা। বসালে তোমার k এর মান বেরিয়ে চলে আসবে। সেই k এর মানটা আবার 1 নং সমীকরণ, আর y এর মান 16 বসালে তোমার x এর মান বেরিয়ে চলে আসবে। দ্বিতীয় অঙ্কটাও সেম টাইপের, মানে চতুর্থ নম্বর 4 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে 5 একটা লিখে দেব। বাড়িতে করবে 2 3 4, এই তিনটে বাড়িতে করবে। 5 একটা বলছে y minus z ভ্যারিসেস 1/x, আরেকটা দিয়েছে z minus x ভ্যারিসেস 1/y, আরেকটা দিয়েছে x minus y ভ্যারিসেস 1/z। অতএব এটা y minus z ইকুয়াল টু এটা k1। আচ্ছা, k1 টা না আমি মাথাতে লিখে দিলাম, k1/x। এই জায়গাটা কত হচ্ছে z minus x ইকুয়াল টু k2/y, আর এটা x minus y ইকুয়াল টু k3/z। পাশে লিখে দিবা k1 k2 k3 নট ইকুয়ালস টু 0। ঠিক আছে? তিনটে মান ওখানে লেখা থাকে। এবার কি বলছে? তাহলে তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি কত? ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সমষ্টি চেয়েছে, তাই আমরা অঙ্কটা করার জন্য ভেদ ধ্রুবকগুলোকে ভেদ ধ্রুবকের মান হিসেবে প্রকাশ করব। কি করব? x টা এদিকে পাঠিয়ে দেব। তাহলে xy xz ইকুয়ালস টু k1। তারপর এটা yz xy মানে হলো k2, আর এটা তোমার হচ্ছে xz yz ইকুয়ালস টু k3। এবার ভেদ ধ্রুবক তিনটা আমার মান হয়ে গেছে, এই তিনটার সমষ্টি চেয়েছে k1 প্লাস k2 প্লাস k3 সমষ্টি চেয়েছে বলে। তাহলে কত হচ্ছে xy xz প্লাস yz xy, এটা k2 এর মান বসালাম, আর k3 এর মান হচ্ছে xz yz। দেখো তো কি দাঁড়াচ্ছে, xy কেটে গেল, প্লাস xz xz কেটে গেল, yz yz কেটে গেল, তাহলে উত্তর বের হলো 0। অতএব ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি 0। এটা হবে অ্যানসার। এখানে অপশন আছে নিশ্চয়ই, অপশন, হ্যাঁ 0 অপশনটা আছে, অর্থাৎ এ দিয়ে। ঠিক আছে? এটা হলো 5 অঙ্কটা। বি এর গুলোতে সত্য মিথ্যা। দেখো y ভ্যারিসেস 1/x, মানে y এর সঙ্গে x
ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা জানি ওদের গুণফল অশূন্য ধ্রুবক হয়, এখানে ভাগফল অশূন্য ধ্রুবক লিখেছে, তাহলে ভুল। দুয়েরটা বলছে x ভেরিসেস z, y ভেরিসেস z হলে xy ভেরিসেস z হয়, মানে এটা যৌগিক ভেদে আছে, বুঝলে তো? x ভেরিসেস z, y ভেরিসেস z, অতএব xy ভেরিসেস z। হ্যাঁ, এটা ঠিক, এটা সত্য সম্পর্ক, কারণ এটা যৌগিক ভেদ করেছে, এটা ডান দিক থাকুক আর বাম দিক থাকুক ওটা কোনো ফ্যাক্টর না। তারপরে অঙ্কটা দেখো, সি এর অঙ্কটা কি বলছে, আমি এটা মিটিয়ে দিলাম। সি এর শূন্যস্থান পূরণ করতে বলেছে, বলছে x ভেরিসেস 1/y আর y ভেরিসেস 1/z হলে বলছে x ভেরিসেস কত, এটা বের করতে বলেছে। তো x ভেরিসেস কত এটা বের করার জন্য আমাকে ওই সেই সমানুপাতের ওই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। x এটা k1/y, অতএব এটা y এটা k2/z আসলে লিখে নিতে হবে, এটা মিটিয়ে রাখলাম। k1 ও k2 not equals to 0। এবার এই y এর মান এখানে এনে বসাও, তাহলে x is equals to k1, y এর মান কত বসছে k2/z, তাহলে x is equals to এটা k1 into এটা z/k2 হচ্ছে। z টা যদি আমরা নিচে নিয়ে চলে আসি তাহলে x/z is equals to k1/k2, তাহলে কি এটা একটা ধ্রুবক মান, ধ্রুবক k1 আর k2, যেহেতু এদের ভাগফল ধ্রুবক তাহলে x ভেরিসেস z হচ্ছে, তাহলে শূন্যস্থানের অ্যানসারটা কি বসবে, z বসবে। তারপর একটা দিয়েছে x, সোজা অঙ্ক, যেটা সি এর একটা করালাম। দুইয়ের অঙ্কটা x ভেরিসেস y আছে, দিয়ে বলছে x টু দি পাওয়ার n ভেরিসেস, তাহলে y টু দি পাওয়ার n হবে। বলেছিলাম যে উভয়ের বর্গ করলে বা উভয়ের ঘন করলে সমানই থাকে, সেটাই এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা আমি মিটিয়ে দিলাম। এই তৃতীয়বারের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুব আসে। তৃতীয়টা বলেছে x ভেরিসেস y, এটা দেওয়া আছে, আর x ভেরিসেস z এটাও দেওয়া আছে, দিয়ে আমাকে বের করতে হবে y প্লাস z ভেরিসেস কি, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো এক কাজ করো, ফার্স্টে আমরা কি করব, x ইকুয়াল টু এটা k1y, দিয়ে k1 টা নিচে নিয়ে চলে আসো, ইকুয়াল টু y। আবার এখানেও কত হচ্ছে x ইকুয়াল টু এটা k2z, এরপরের লাইনে x/k2 ইকুয়াল টু z, পাশে লেখো k1 ও k2 নট ইকুয়াল টু 0। এটা আপাতত আমি মিটিয়ে রাখি, আমাকে y প্লাস z ভেরিসেস বের করতে হবে। এর পরের লাইনে তোমরা কি করবে, y প্লাস z, তাহলে সেটা নিশ্চয়ই x/k1 প্লাস x/k2 হবে। এটা এবার ক্যালকুলেশন করে যাও, ক্যালকুলেশন করলে k1 k2 দরকার নেই, x কমন নিয়ে নাও, তাহলে 1/k1 প্লাস 1/k2, x টা নিচে নিয়ে চলে আসো, y প্লাস z বাই x ইজ ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। এই গোটা ক্যালকুলেশনটাই করো, অ্যানসার ধ্রুবক আসবে না। তাহলে যেহেতু এই দুটোর ভাগফল ধ্রুবক, সেই তোমরা বলতে পারি y প্লাস z ভেরিসেস x, এটা অ্যানসার। শূন্যস্থানে তার মানে x বসবে। এই গেল আমাদের 16 a b c এর অঙ্ক। এরপর আসছে 17 অঙ্কগুলো। আমি যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো তো টুকে নেবে, যেগুলো মুখে বলে দিলাম সেগুলো অবশ্যই করে আমাকে পোস্ট করে দেখাবে, ঠিক আছে? দেখো কি বলেছে, x, এটাও সহজ অঙ্ক, ওই সম্পর্ক চেয়েছে, x ভেরিসেস y স্কয়ার দেওয়া আছে, y এর মান 2a যখন x এর মান a, তার মানে প্রথমে x y স্কয়ারটাকে, x ভেরিসেস y স্কয়ারটাকে সমীকরণ বানিয়ে নিবা, দিয়ে x এর জায়গায় 2a আর y এর জায়গায় 2a আর x এর জায়গায় a বসিয়ে নিয়ে তোমার k এর মান বেরিয়ে আসবে। তারপর আবার ওই এক নং সমীকরণের মধ্যে ওই k এর মানটা বসিয়ে দিলেই x y এর মধ্যে সম্পর্ক বেরিয়ে চলে আসবে। বাড়িতে করবে এক একটা। তারপর একটা দুইটা কি বলেছে, x ভার্সেস y, y ভার্সেস z, z ভার্সেস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটার গুণফল। যেমন আমি সমষ্টিটা করে দেখালাম না, k1 + k2 + k3, এখানে k1 * k2 + k3 বের করতে হবে। তার মানে ওই x ভার্সেস y এটাকে k1 দিয়ে সমীকরণ বানিয়ে k1 এর মান আকারে প্রকাশ করে রাখবা, মানে y টা আমাকে বাম দিকে নিয়ে চলে আসবে। তারপর আবার y ভার্সেস z আছে, ওখানে k2 ধরবা, y = k2 * z, তারপর z টাকে আবার নিচে নিয়ে চলে আসবে।
এইভাবে k1 k2 k3 তিনটা পাবো। পরের লাইনে k1 * k2 * k3 করে k1 এর জায়গায় k1 এর মান, k2 এর জায়গায় k2 এর মান, k3 এর জায়গায় k3 এর মান বসিয়ে দিলেই গুণ করলে তোমার অ্যানসার কত বের হচ্ছে বেরিয়ে চলে আসবে, বাড়িতে পারবা নিজেরা। তারপর একটা দেখো তিনেরটা বলছে x ভার্সেস 1/y এবং y ভার্সেস 1/z হলে xz এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে। সেম অঙ্ক, এইটা তো আমরা এরকম টাইপের অঙ্ক আমরা উপরেই একটা করলাম, এটাও তোমরা বাড়িতে পারো। কোনটা বলতো c এর একের অঙ্কটা, সেম অঙ্ক, দেখো হুবহু এক টাইপের অঙ্ক। ওইরকম কি করবা, একটাকে k1 একটাকে k2 দিয়ে প্রকাশ করবা, পরে y এর মানটা এর মধ্যে এনে বসিয়ে x আর z এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে দেখে নেবা, ঠিক আছে, বাড়িতে করবা। তারপরে দেখো x ভার্সেস yz এবং y ভার্সেস zx হলে দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক। ওই একই টাইপের, আমি তো বইটা দেখিয়ে দিচ্ছি, মানে z ভার্সেস বা z ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখে নাও 4 নম্বর অঙ্কটা কি বলছে, x ভার্সেস yz আর y ভার্সেস zx, তাহলে x ইকুয়ালস টু এটা k1yz হচ্ছে আর এটা y ইকুয়ালস টু এটা k2zx হচ্ছে। পরের লাইনে কি করবা, k1 মানে লিখতে হবে আগে নট ইকুয়ালস টু 0। এর পরের লাইনে এখানে দেখো y এর মান তোমার জানা আছে, তাহলে y এর জায়গায় এই মানটা এনে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে x ইকুয়ালস টু k1, y এর জায়গায় বসবে k2 ইনটু zx ইনটু z। এর পরের লাইনে x টা এদিকে বা x দেখো উভয় পক্ষ থেকে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো এখানে 1, এখানে পড়ে থাকলো k1 k2 ইনটু z স্কয়ার, k1 k2 টা নিচে নিয়ে চলে আসে 1/k1 ইনটু k2 ইকুয়ালস টু z স্কয়ার। তাহলে এটাকে ঘুরিয়ে লেখো z ইকুয়ালস টু √1/k1 k2। বলো এই যে k1/k2 এটা একটা অশূন্য ধ্রুবক না, অশূন্য ধ্রুবক, কারণ এখানটাতে k1 ও ধ্রুবক k2 ও ধ্রুবক, তাহলে z ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। এটা প্রুভড। এরকম মানে যখনই এরকম ধরনের অঙ্ক দেবে দুটোকে ভেঙে এইটার মধ্যে যে y থাকলে y এর মানটা এনে বসিয়ে দিতে হবে, এই হলো অঙ্ক। তিনেরটা পাঁচেরটা বলছে b ভার্সেস a কিউব, a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? এটা মুখোমুখি হয়, a এর বৃদ্ধি যদি 2/3 অনুপাতে হয় তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? যেহেতু b ভার্সেস a কিউব আছে, এবার a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়েছে, a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে b এর বৃদ্ধি যেহেতু কিউব রূপে আছে সেহেতু 2 এর কিউব * 3 এর কিউব অনুপাতে হবে, 8:3 × 3 = 27, এটা হবে অ্যানসার। ব্যাস এই থাকলো তোমাদের অঙ্ক, ভেদ চ্যাপ্টার শেষ আমাদের। তোমরা বাড়িতে এই পুরো 9 থেকে 8 থেকে শুরু করে 17 পর্যন্ত সমস্ত অঙ্ক বাড়িতে করে আমাকে দেখাবে, ঠিক আছে? এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে।